আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের 136 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.4.5 লাইফ ইন দ্য উডস, পেজ নাম্বার 136। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। Activity 8.4.5. In the same group, now read the story again and identify the metaphors used in the text. তো এখন একই দলে গল্পটি আবার পড়ো এবং টেক্সটে ব্যবহৃত মেটাফোরগুলো চিহ্নিত করো। দেন রাইট দেম ইন দ্য ফার্স্ট কলাম অ্যান্ড দ্য মিনিং অফ দ্য মেটাফোর ইন দ্য নেক্সট কলাম। তারপর সেগুলোকে প্রথম কলামে লেখো এবং সেগুলো অর্থ বা মিনিং দ্বিতীয় কলামে লেখো। আফটার দ্যাট তারপর রাইট দ্য এলিমেন্টস অর পার্সন অর থিং দ্যাট ইজ কম্পেয়ার্ড টু অ্যান্ড কম্পেয়ার্ড উইদিন দ্য থার্ড কলাম অ্যান্ড ফোর্থ কলাম রেসপেক্টিভলি। তারপর তৃতীয় এবং চতুর্থ কলামে কাকে তুলনা করা হয়েছে এবং কার সাথে তুলনা করা হয়েছে সেগুলো পৃথক পৃথকভাবে লেখো। তো এখানে মেটাফোর বা রূপকগুলো লিখতে হবে, মিনিং অফ মেটাফোর অর্থাৎ রূপকের অর্থ লিখতে হবে, এলিমেন্ট অর পার্সন অর থিংস বিং ডিসক্রাইবড অর্থাৎ কাকে তুলনা করা হয়েছে সেটা লিখতে হবে, আর কম্পেয়ার টু কার সাথে তুলনা করা হয়েছে সেই বিষয়গুলো লিখতে হবে। ঠিক আছে, তো এখানে 5টা খালি ঘর আছে। আমরা হচ্ছে একটা স্যাম্পল অ্যান্সার বা নমুনা উত্তর দেখবো এখন। শিক্ষার্থীরা দেখো, প্রথমে যেটা আমরা নিয়েছি, প্রথমে এটা আছে কি ডিফারেন্ট অ্যাট ডে অ্যান্ড নাইট। তো এটা হচ্ছে এখানে আমাদের মেটাফোর বা রূপক, অর্থাৎ দিন ও রাতের মতো আলাদা। তো এখানে আমাদের রূপকটার অর্থ কি? দেয়ার ওয়ার হিউজ ডিফারেন্সেস বিটুইন টু বয়েজ, যে দুই বালকের মধ্যে বা দুইজন ছেলের মধ্যে অনেক পার্থক্য ছিল। লাইক ডে অ্যান্ড নাইট দে আর কন্ট্রাস্টিংলি সেপারেট ইন অ্যাটিটিউড, দিন এবং রাতের মধ্যে তারা মনোভাবের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী ছিল। এখানে আমরা কাকে তুলনা করেছি? টু বয়েজ, দুইটা বালকের তুলনা করেছি বা দুজন ছেলেকে তুলনা করেছি। কার সাথে? ডে অ্যান্ড নাইটের সাথে, অর্থাৎ দিন এবং রাতের সাথে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 1 নাম্বার ছকটা পূরণ করলাম। 2 নাম্বার ছকে দেখি আমরা কি লেখা যায়। আমাদের 2 নাম্বার যে ছকটা আছে সেখানে মেটাফোর হিসেবে আমরা ব্যবহার করেছি দ্য মুন রোজ ক্যাস্টিং ইটস সিলভারি লাইট অন ট্রিজ অ্যান্ড ব্রাঞ্চেস। এটা হচ্ছে আমাদের মেটাফোর, অর্থাৎ চাঁদ উদিত হয়ে গাছপালা ও শাখা প্রশাখায় আলো ক্ষেপণ করলো। এখানে এই মেটাফোরটার মিনিং কী বা অর্থটা কী? ইট মিনস দ্যাট দ্য মুনস illumination is likened to the color and brightness of silver, emphasizing the radiant and silvery quality of the moonlight as it falls upon the trees and branches. কি বলা হয়েছে? এর অর্থ হচ্ছে চাঁদের আলোকে রূপার রং এবং তার উজ্জ্বলতার সাথে তুলনা করা হয়। চাঁদের আলো গাছপালা ও শাখা পোশাকের উপর পড়ে তার উজ্জ্বল রং এবং রূপালী আলোর উপর একটা জোর দেয়। এখানে আমরা তুলনা করেছি কাকে? দ্য মুনকে, অর্থাৎ চাঁদকে তুলনা করেছি। কার সাথে তুলনা করেছি? সিলভারির সাথে, অর্থাৎ রূপালী আলোর সাথে এখানে চাঁদকে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এই গেল আমাদের ছকের 2 নাম্বার ঘর। ছকের 3 নাম্বার ঘরে যাই আমরা। দেখো 3 নাম্বার ঘরে কী লেখা যায়? দ্য টু বয়েজ ওয়াজ অ্যাজ ডিফারেন্ট অ্যাজ ডে অ্যান্ড নাইট। আমরা একটু আগে যেটা লিখলাম এখানে হচ্ছে আমরা সেন্টেন্স আকারে লিখলাম। প্রথমটা আমরা লিখেছিলাম শুধু ডে অ্যান্ড নাইট, এখানে লিখেছি পুরো সেন্টেন্সটা যে দুটি বালকের মধ্যে দিন ও রাতের মতো পার্থক্য ছিল। তো এখানে কি লেখা যায় যে এই রূপকটার অর্থ কী? দেয়ার ওয়ার বিগ ডিফারেন্সেস বিটুইন টু বয়েজ, দুটি বালকের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। ডে অ্যান্ড নাইট মেটাফোর ইমপ্লাইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ডিসিমিলারিটি বিটুইন টু বয়েজ। এখানে ডে এবং নাইট অর্থাৎ দিন ও রাত রূপকটা দ্বারা দুই ভাইয়ের চারিত্রিক বৈসাদৃশ্যগুলো ইঙ্গিত করা হয়েছে। আমরা যখন গল্পটা পড়েছিলাম তখন দেখেছিলে যে বড় ভাইটা ছিল দুষ্ট প্রকৃতির, সে মানুষদের বাগানের শাকসবজি মারি ফেলতো। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন কাজ সে করতো। আর ছোটো ভাইটা ছিল খুবই ভদ্র, সে একটা মাছি মারতো কিন্তু কষ্ট পেত বা মাছি মারতো চাইতো না। আবার বড় ভাই কোনো দোষ করলে সেটা দায়ভারও সে নিজের ঘাড়ে নিয়ে নিত। অর্থাৎ দুজনের চরিত্রে কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী ভাব ছিল। এটা বোঝাতে এখানে দুজন ভাইয়ের ডিফারেন্সটাকে বোঝাতে আমরা হচ্ছে এখানে ডে অ্যান্ড নাইট, দিন এবং রাতের ডিফারেন্সটাকে তুলে ধরেছি। তাহলে এখানে তুলনা করা হয়েছে কাকে? টু বয়েজকে, অর্থাৎ দুজন বালককে। কার সাথে? ডে অ্যান্ড নাইটের সাথে। এটা কিন্তু অনেকটা সিমিলার টু 1 নাম্বারের সাথে। 1 নাম্বারে শুধু আমরা ডে অ্যান্ড নাইট লিখেছিলাম, এখানে হচ্ছে আমরা পুরো বাক্যটা লিখেছি।
4 নাম্বারটা দেখো আমরা কী নিতে পারি। 4 নাম্বার যে মেটাফোরটা আমাদের এখানে রয়েছে সেটা আমরা নিয়েছি কি সিলভারি লাইট, ঠিক আছে, অর্থাৎ রূপালী আলোর সাথে তুলনা করা হয়েছে। এই যে রূপালী আলো, এই কথাটার মিনিং কি এই মেটাফোরটাকে? হেয়ার দ্য মুনলাইট হ্যাজ বিন কম্পেয়ার্ড টু দ্য রিফ্লেকশন ফ্রম এ সিলভারি অবজেক্ট। এখানে চাঁদের আলোকে একটা রূপালী বস্তুর প্রতিফলনের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখানে আমরা কাকে তুলনা করেছি? দ্য মুনস লাইট, মানে চাঁদের আলোকে তুলনা করেছি। কার সাথে তুলনা করেছি? এ রিফ্লেকশন ফ্রম এ সিলভারি লাইট, একটি রূপালী আলো থেকে যে প্রতিফলনটা হয় সেটাকে হচ্ছে আমরা এখানে তুলনা করেছি চাঁদের আলোর সাথে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু একটা মেটাফর। তাহলে আমরা 4 নাম্বার যে ছকটা বা ছকের 4 নাম্বার যে ঘরটা সেটা পূরণ করে ফেললাম। সর্বশেষ 5 নাম্বার ঘরে দেখি কী লেখা যায়। শিমারিং সিল্ক, অর্থাৎ চকচকে রেশম। হেয়ার দ্য গ্লোসি ব্রাইটনেস অফ সিল্ক হ্যাজ বিন কম্পেয়ার্ড টু দ্য স্লাইটলি মুভিং জেন্টেল লাইট। জিনিসটা বুঝো কী বলা হয়েছে, যে এখানে রেশমের চকচকে উজ্জ্বলতাকে সামান্য গতিশীল মৃদু আলোর সাথে তুলনা করা হয়েছে। তাহলে কাকে তুলনা করেছি এখানে? আমরা রেশমকে তুলনা করেছি, সিল্ক কাপড়কে তুলনা করেছি। কার সাথে তুলনা করেছি? স্লাইটলি মুভিং জেন্টেল লাইট, অর্থাৎ সামান্য চলন্ত মৃদু আলোর সাথে তুলনা করেছি। তাহলে খেয়াল করে দেখো, আমরা তো যখন গল্পটা পড়েছিলাম তোমরা দেখেছিলে যে 3টা লাউ পেয়েছিল, এর মধ্যে প্রথম লাউয়ের থেকে হচ্ছে গজের পর গজ সিল্ক কাপড় বের হয়েছিল। সেই সিল্ক কাপড়ের মাহাত্ম্য বা সিল্ক কাপড়ের হচ্ছে যে সৌন্দর্য সেটাকে বোঝানোর জন্য এখানে সেটাকে তুলনা করা হয়েছিল কার সাথে? স্লাইটলি মুভিং জেন্টেল লাইটের সাথে তুলনা করা হয়েছে। আর তুলনা করেছি কাকে? ওই সিল্ক কাপড়টাকে। তাহলে এটাও কিন্তু একটা মেটাফর, কারণ সিল্ক কাপড় নর্মালি বলা যেত যেটা একটা সিল্ক কাপড় বের হয়েছে। এখানে শিমারিং সিল্ক বলতে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তো এটাও কিন্তু আমরা এই 5 নম্বর ঘরে লিখতে পারি। তো এভাবে করে কিন্তু আমরা এই ছকগুলো পূরণ করলাম। এখানে যেগুলো লেখা হয়েছে তোমাদের যে এগুলোই লিখতে হবে তা কিন্তু না। তো এভাবে করে তোমরা গল্পটি থেকে মেটাফরগুলো খুঁজে এই ছকগুলো কিন্তু পূরণ করবে, ঠিক আছে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 137-এ এই অ্যাক্টিভিটি রয়েছে 8.4.6, রাইট এ টেক্সট অন মেটাফোর্স সম্পর্কিত একটা টেক্সট তোমাদের লিখতে বলা হয়েছে। ইউজ দ্য ফলোইং গাইডলাইন্স টু রাইট দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য টেক্সট। এবং এই যে এখানে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো অ্যান্সার করার মাধ্যমে তোমাকে হচ্ছে মেটাফোরের উপর মানে রূপকের উপর হচ্ছে একটা টেক্সট বা অনুচ্ছেদ টাইপের কিছু একটা লিখতে হবে। তো এগুলো কালকে সমাধান করব পরবর্তী পর্বে, এবং এখানে কিছু ওয়ার্ডস আছে এগুলো মিনিংও আমরা রেখে দিব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.4.5 পেজ নাম্বার 136। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।